নমস্কার বন্ধুরা, আজ আপনি শুনবেন আশিকুর রহমানের কাহিনী সহযাত্রীর দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। আমাদের গল্প যদি আপনার শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আজকের গল্পে অভিনয় করেছেন অপূর্ব, রঞ্জয়, কোয়েল, অলোক, রাজ এবং রত্না চক্রবর্তী। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনায় অপূর্ব, পোস্টার ডিজাইনে রঞ্জয়। শুরু হচ্ছে আশিকুর রহমানের কাহিনী সহযাত্রী দ্বিতীয় পর্ব। নিজের অনুতাপের জন্য নিজের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলাম। যেইভাবে হোক আমাকে বাঁচতে হবে, লাশ দুটোকে পুঁতে দেব, আর তারপর সারা জীবনের জন্য এই মহল্লা ছেড়ে অনেক দূরে চলে যাব। সব কিছু হয়েছে ওই লাশটার জন্য। কেন যে মরতে লাশটাকে আমার কাছে রাখতে গিয়েছিলাম, এখন না পাবো টাকা আর না পারবো শান্তিতে থাকতে। সারাক্ষণ মৃত্যুর ভয় তাড়া করে বেড়াবে। কাপা কাপা হাতে রমিত চাচার কাটা মুন্ডুটা আর নিডর দেহটা তুলে পাটি চাপা দেওয়া লাশটার পাশে রাখতে গিয়ে দ্বিতীয়বারের মতো ভয়ে সমস্ত গায়ে কাটা দিয়ে উঠল। আরে এই মেয়েটা পাটির ভিতরে আসলো কিভাবে, আর মরলো কি করে? গতকাল রাতে তো এই মেয়েটাই আমার রুমে এসে আমার সাথে কথা বলেছিল। তাহলে কি এই লাশ হওয়া মেয়েটাই প্রেতাত্মা হয়ে আমার রুমে এসেছিল আর রমিত চাচাকে আমার হাত দিয়ে খুন করিয়েছে? কিন্তু একজন মৃত মানুষ আবার ফিরে আসে কি করে? মাথাটা প্রচণ্ড ব্যথাতে ফেটে যেতে চাইছে। কি হচ্ছে এইসব আমার সাথে? লাশ বিক্রি বাদ, অত টাকা আমার দরকার নেই, না খেয়েও বেঁচে থাকা যায়। আজকে রাতেই লাশ দুটোকে পুঁতে ফেলবো, তারপর আজীবনের জন্য এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। সারাটা দিন লাশ দুটোর সাথে চার দেওয়ালের মাঝে চুপচাপ বসে থেকে কাটিয়ে দিলাম। এই ঠান্ডার ভিতরেও কেন জানি শরীর বেয়ে তরতরিয়ে ঘাম ঝরছে। রমিত চাচার মৃতদেহটাকে পাটিতে জড়ানোর পর বালতিতে করে জল এনে মেঝেতে জমে থাকা রক্তগুলো ধুয়ে রুমের একপাশে চুপচাপ বসে আছি। জীবনে প্রথমবারের মতো নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে রমিত চাচার সাথে গতকালকে দেখা হলো, আর কেন যে লোভে পড়ে লাশ চুরি করতে গিয়েছিলাম। তার চাইতে আমার গ্যারেজের কাজই ভালো ছিল। আর যাই হোক, কোনো আতঙ্ক তো ছিল না মনের ভিতরে। গ্যারেজের কথা ভাবতেই গ্যারেজ মালিকের ফোন আসলো। ফোনে ভাইব্রেশনের শব্দটাও কেন জানি ভয় লাগতে শুরু করেছে এখন। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে নিজেকে স্বাভাবিক করে বললাম, হ্যাঁ ঝন্টু ভাই। কি করবো তোরে? কয়টা বাজে? খেয়াল আছে তোর? এখনো গ্যারেজে আসলি না কেন? গাড়িগুলো কি তোর বাপ ঠিক করবো? রাগটাকে কন্ট্রোল করে বললাম, দেখো ভাই, একটু ঝামেলাতে আছি, আজকে আমি যেতে পারবো না, অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নাও। ঝন্টু ভাইয়ের প্রত্যুত্তরের আশা না করে মুখের ওপরেই কলটা কেটে দিলাম। কল কেটে ফোনটা বন্ধ করে লাশ জড়ানো পাটিটার দিকে তাকিয়ে আছি। দুটো লাশ একসাথে নিয়ে বের হলে তোর মানুষজন সন্দেহ করবে, আর একসাথে দুটো লাশ কবর দেওয়াও ঝামেলা। তাই ঠিক করলাম নিজের রুমের ফ্লোর খুঁড়ে পুঁতে রাখবো, তাহলে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আরও কিছুক্ষণ বসে থাকার পর বাইরে বের হলাম। বাইরের ঠান্ডা বাতাসটাকেও এখন ভ্যাপসা আর দূষিত মনে হচ্ছে আমার বাড়ির ঠিক সামনেই রমিত চাচার ভ্যান গাড়িটা পড়ে আছে। তার উপরে একটি সাদা পলিথিন আর একটি কোদাল। সবাই হয়তো ভাবছে ভ্যানটা আমিই রেখেছি, তাই কেউ সরায়নি। আমি ভ্যান গাড়িটার দিকে কিছুক্ষণ থ মেরে তাকিয়ে থেকে আবার হাঁটা শুরু করে দিলাম। উদ্দেশ্য পাশের মোড়ে থাকা দোকান থেকে আরও পলিথিন ক্রয় করা। দ্রুত দোকানে গিয়ে পলিথিন কিনে রুমে ঢুকার সময় দেখলাম আশেপাশে সবাই যে যার মতো ব্যস্ত, আর এই ব্যস্ততার সুযোগ নিয়েই আমি লাশ দুটো ঠিকানা লাগিয়ে এখান থেকে পালাবো। রুমে ঢুকে সবগুলো জানলা ভালো মতো লাগিয়ে ফ্লোরে মাটি খুঁড়তে আরম্ভ করলাম। কাঁধ অব্দি গর্ত করতে গিয়ে শরীরের অবস্থা একেবারে যা ইচ্ছে তাই। ঘণ্টাখানেক সময় লাগলো। গর্ত করা শেষ হলে দ্রুত লাশ জড়ানো পাটিটা গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিতে শুরু করলাম। সবকিছু শেষ করতে আরও 1 ঘন্টা লাগলো। দিনের আলো তখন প্রায় শেষের দিকে। অন্ধকার নামার সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম অজানা পথের উদ্দেশ্যে। আর যাই হোক, এদিকে আর কখনোই ফিরব না।
এই মনস্থির করেই হাঁটছি সামনের দিকে। ফুটপাত ধরে হাঁটছি, আর চোখের সামনে গতকাল থেকে ঘটে যাওয়া সকল দুর্ঘটনাগুলো একের পর এক ভেসে বেড়াচ্ছে। একদিনের ব্যবধানে অনেক কিছু বদলে গিয়েছে। এই ব্যস্ত শহরের বুকে হাজারো পথচারীদের মুখের অন্তরালে শুধুমাত্র আমি দুটো মুখই দেখতে পাচ্ছি, একজন রমিত চাচা আর অন্যটা গতকাল রাতে উদয় হওয়া অপরিচিত মেয়েটার। গতকাল রাতের মেয়েটা কি সত্যি সত্যি মৃত মেয়েটিই ছিল, নাকি আমার ভ্রম ছিল? না, ভ্রম হবে কেন? আমি তো মেয়েটাকে কখনো দেখিনি, তাহলে ভ্রম হবে কিভাবে? কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর তারপর মুখ তুলতেই মেরুদণ্ড পেয়ে শীতল স্রোত বয়ে গেল। আমাকে তোলার জন্য একটা মেয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আর কেউ নয়, গতকাল রাতের সেই মেয়েটি। আমার দিকে টান টান চোখে তাকিয়ে আছে, আর মুখে তার মৃদু হাসি। কি হলো? ওঠো, ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না। তুমি আমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে এত সহজে ছাড়বো না। আমি যে তোমার সহযাত্রী। বলেই মেয়েটি হা হা করে হেসে উঠল। সেই হাসির শব্দ যেন কানকে বিদ্ধ করে দিচ্ছে। আমি আতঙ্কিত নয়নে এদিক ওদিক তাকালাম। সবাই নিজের কাজে ব্যস্ত, আমাদের দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। আমি চিৎকার দিয়ে বললাম, না, আমার কাউকে লাগবে না। ধর্মিয়া, কাউকে সাহায্য করাটাও এখন ভুল। পড়ে থাকেন রাস্তার উপর। সামনে থাকা ছেলেটার এমন কথাতে হুঁশ ফিরল আমার। তার মানে এতক্ষণ গতকাল রাতের মেয়েটা ভেবে ভয় পাওয়াটা ছিল আমার ভ্রম। কি হচ্ছে আমার সাথে এসব? তাড়াতাড়ি উঠে আবার হাঁটতে লাগলাম। ওভারব্রিজ পার হতে যাব, সেখানেও ভিড়ের ভিতরে মেয়েটাকে দেখতে পেয়ে চোখ কপালে উঠল আমার। ইঙ্গিত দিয়ে কিছু একটা বলতে গেলে আমি সোজা দৌড় দিলাম। বাস স্টপে এসে বাসে উঠে পড়লাম। বাস ভর্তি লোকজন, একটা মাত্র সিট খালি আছে, তাও আবার একদম পেছনে। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি, তাই একটু বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি হয়ে গিয়েছে আমার জন্য। সিটে এসে বসে একটা লম্বা শ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করে আছি। কিছুক্ষণ পর চোখ খুলতেই পাশের সিটে রমিত চাচাকে দেখে ঘাবড়ে গেলাম। তার গলার কাটা দাগটা এখনো স্পষ্ট হয়ে আছে। আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থেকে অদ্ভুত ভঙ্গিমায় হাসছে। এক মুহূর্ত দেরি না করে বাস থেকে নেমে পড়লাম। জানি না এসব কি হচ্ছে আমার সাথে। এগুলো কি সত্যি, নাকি নিছকীয় আমার মনের ভুল? মরা মানুষ কিভাবে ফিরে আসে? আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। আমার একটা লম্বা ঘুমের প্রয়োজন। পাশেই আমার এক দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের বাড়ি। ভাবছি রাতটা সেখানে গিয়েই কাটাবো। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, হয়তো সেই জন্যই মতিভ্রম হচ্ছে। কিছুক্ষণ পর সেই চাচাতো ভাইয়ের বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালাম। একটু পরেই হিরক এসে দরজা খুলে দিয়ে বলল, দাদা তুমি এত রাতে? পাশেই একটু দরকারে এসেছিলাম, কাজ সারতে সারতে দেরি হয়ে গেল, তাই ভাবলাম আজকে রাতটা তোর বাড়িতে থেকে যায়। খুব ভালো করেছো, এসো ভিতরে এসো। ভিতরে ঢুকতেই হিরক আবার বলল, দাদা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আন্টি কোথায়? ওনাকে তো দেখছি না। হিরক ফ্রিজ খুলতে খুলতে বলল, মা দিদির বাড়িতে গিয়েছে, দিদির বেবি হয়েছে, তুমি জানো না? না, কবে হয়েছে? এই তো 1 সপ্তাহ হলো, আমি দিদির বাড়িতেই ছিলাম, আজকেই এসেছি। হিরক, আমার রাতে খাবার লাগবে না, তুই বরং তোর কাছে ঘুমের ট্যাবলেট থাকলে কয়েকটা দে আমায়। মাথাটা প্রচণ্ড ধরেছে, ওটা খেয়েই ঘুমোতে হবে আমাকে। দাদা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মাইগ্রেনের জন্য মাঝে মধ্যে রাতে আমাকে ঘুমের ট্যাবলেট খেতে হয়। আজকে তাড়াহুড়োর জন্য আনতে পারিনি, তোর কাছে থাকলে দে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। কথাটা বলে হিরক তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, এই নাও, তবে একটার বেশি খেও না, এগুলোর অনেক পাওয়ার। ও রিল্যাক্সেন 5? আচ্ছা ঠিক আছে। হিরক আমার শোবার রুমটা দেখিয়ে দিয়ে ওর রুমে চলে গেল। আমিও ডাইনিং টেবিল থেকে 1 গ্লাস জল নিয়ে একটা রিল্যাক্সেন 5 খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। একটা ট্যাবলেট খেলেই
কাল সকালের আগে ঘুম ভাঙার কথা নয়, তবে কেন জানি ঘুম আসছে না। তাই আর একটা ট্যাবলেটের বাকি অর্ধেক ভেঙে আবার খেয়ে নিলাম। খাওয়ার কিছুক্ষণ পরেই মাথা ঢুলতে লাগলো আমার। ঘুম ঘুম চোখে কেন জানি মনে হচ্ছে রুমির চাচা আমাকে বারবার বলছে, আমার লগে বিশ্বাসঘাতকতা করার ফল তোকে ভুগতে হইব, তোকে আমি ছাড়বো না। অপরদিকে মেয়েটিও বলছে, আমাকে তুমি ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো না, আমি যে তোমার সহযাত্রী। এখন আর কেন জানি ভয় করছে না। মৃদু হেসে ধপ করে খাটের ওপরে পড়ে গেলাম। ঘুম ভাঙতেই চোখ মেলে তাকাতেই দেখলাম মাথার ওপর সূর্যটা ঠায় দাঁড়িয়ে আছে। চারপাশটা নানান পাখির কুঞ্জনে মুখরিত হয়ে আছে। শীতে রোদের প্রখরতা খুব একটা না থাকলেও শরীরে গরমের আঁচটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে উঠে পড়লাম। এদিক ওদিক তাকিয়ে ভালো করে চোখ মুছে নিয়ে আবার তাকালাম। এ কি, আমি কোথায়? চারপাশে শুধু গাছ আর সবুজ ঘাস, অথচ আমার তো চার দেওয়ালের মাঝে খাটের উপরে শুয়ে থাকার কথা ছিল। আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল হীরকদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এখন আমি কোথায়? তাড়াহুড়ো করে গায়ের কম্বলটা সরিয়ে দাঁড়িয়ে পড়তেই আরও অবাক হলাম। চারপাশে জঙ্গল ঘেরা বড় বড় গাছ, আর পায়ের নিচে সবুজ ঘাসের আস্তরণে চাপা পড়া মাটি দেখতে পেলাম। আরও ভালো করে এদিক ওদিক তাকিয়ে বাঁশ দিয়ে ঘেরাও করা একের পর এক কবর দেখে বুঝতে বাকি রইল না আমি এখন কবরস্থানের ভিতরে রয়েছি। তার মানে আমি গতকাল রাত থেকে এই কবরস্থানে শুয়ে আছি। কথাটা মাথায় আসতেই মেরুদণ্ড বেয়ে হাড়হিম করা শীতল বাতাস বয়ে গেল মুহূর্তের ভিতরে। তাড়াতাড়ি প্রস্থান করার জন্য কম্বলটাকে ফেলে রেখে হাঁটতে শুরু করলাম। রাস্তাটা কেন জানি চেনা চেনা লাগছে। কিছু দূর যেতেই বুঝতে পারলাম দুদিন আগেই যেই কবরস্থান থেকে লাশটা চুরি করেছিলাম এটাই সেই কবরস্থান। কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমাকে এই মুহূর্তে হীরকদের বাড়িতে যেতে হবে একবার। তাড়াতাড়ি কবরস্থানের প্রাচীর টপকিয়ে সোজা হীরকদের বাড়ি গিয়ে থমকে দাঁড়ালাম। তারপরে এক নাগাড়ে কলিং বেল চাপতে লাগলাম। দরজা খুলল আন্টি, মানে হীরকের মা। আমাকে দেখে সে একটুও বিচলিত হলো না, বেশ স্বাভাবিকভাবেই বলল, আরে আশিক, তা এতদিন পর কাকিমাকে কি মনে করে মনে পড়লো? কাল রাতে আমি এই বাড়িতে এসেছি কথাটা হীরক আন্টিকে বলেনি? আমি একটু মৃদু হেসে বললাম, না তেমন কিছু না আন্টি, এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো, তা ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, আন্টি হীরক কোথায়? দেখছি না যে। হীরক তো অফিসে গিয়েছে, চলে আসবে এখনই, তুমি ফ্রেশ হয়ে নাও। আন্টির কথা মতো ফ্রেশ হয়ে টিভিটা অন করে সোফাতে গিয়ে বসলাম। আচমকা টিভির নিচে থাকা ক্যালেন্ডারে তারিখটা দেখে চোখ কপালে উঠল আমার। ডিসেম্বরে 28 তারিখ আজকে, অথচ আমার দিব্যি মনে আছে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিন ছিল 17 তারিখ। তাহলে এই 10 দিন আমি কোথায় ছিলাম? মাথাতে কিছুই ঢুকছে না আমার। একটু পরে হীরক ফিরল বাড়িতে। আমাকে দেখে খানিকটা বিস্মিত ভঙ্গিতে বলল, দাদা তুমি সেদিন রাতে হট করে কোথায় চলে গিয়েছিলে? একবার তো বলে যেতে পারতে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি হীরককে টেনে ওর রুমে নিয়ে গেলাম। হীরক, আমার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে, যা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। সেদিন রাতে আমি কোথাও যাইনি, রুমেই শুয়েছিলাম, কিন্তু পরদিন মানে আজকে আমি ঘুম ভেঙে নিজেকে কোথায় আবিষ্কার করেছি জানিস? হীরক কিছুটা উচ্ছ্বাস জড়িত কণ্ঠে বলল, কোথায়? কবরস্থানের ভিতরে। তুই বিশ্বাস করবি কিনা জানি না, তবে আমি সত্যি বলছি। তোর কি মনে আছে আমি কয়েকদিন আগে তোদের বাড়িতে এসেছিলাম? হ্যাঁ, থাকবে না কেন, তুমি গত 17 তারিখে এসেছিলে। আর আজকে 28 তারিখ, তার মানে মাঝখানে 10-11 দিন আমি পুরো ঘুমের ভিতরে কবরস্থানে পড়েছিলাম। কোনো জন্তু জানোয়ারও আমার কোনো ক্ষতি করেনি। হীরক আমার কথাগুলো শুনে হাঁ করে তাকিয়ে থেকে বলল, কি বলছো এসব? তুমি কবরস্থানে কি করতে যাবে? সেটাই তো বুঝতে পারছি না, তবে তোকে অনেক কিছু বলার আছে বুঝলি। আজকে তোদের এইখানেই থাকবো, রাতে তোকে সব কিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো দুপুরের খাবারটা একসাথেই খাবো।
সারাটা দিন গেল দুশ্চিন্তার উপরে। কি যে হচ্ছে এসব আমার সাথে। রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কাকিমার সাথে গল্প করে ঘুমানোর জন্য রুমে আসলাম। আজকে হিরোকও আমার সাথে থাকবে। দুপুরের অসম্পূর্ণ কথাটা শোনার জন্যই আমার সাথে থাকবে সে। হিরোক, রুমে জল আছে? না, দেখো ফ্রিজে রাখা আছে হয়তো। জল খাওয়ার জন্য ফ্রিজের মুখ খুলতেই চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা হলো আমার। দেখি ফ্রিজের ভিতরে হিরোকের কাটা মুন্ডুটা রাখা আছে। ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে আছে হিরক। চোখ দুটিকে দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত সে। আমি ধরাম করে ফ্রিজের মুখ আটকে দিয়ে শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে পিছনে ফিরে তাকাতেই দেখলাম পিছনে হিরক দাঁড়িয়ে আছে। আমি তোতলিয়ে বললাম, তুই এখানে? তাহলে ফ্রিজের ভিতরে কে? ফ্রিজের ভিতরে তোর চাচাতো ভাই হিরক। তাহলে তুমি কে? একটু ভালো কইরা দেখতো চিনতে পারিস কিনা? অন্ধকারের ভিতরে মুহূর্তেই শরীরের অবকাঠামো বদলে গিয়ে টান টান শরীরের চামড়াগুলো ভাঁজ পড়তে লাগলো। মাথার কালো চুলগুলো ধীরে ধীরে ফ্যাকাশে রং ধারণ করে ধীরে ধীরে বড় হতে লাগলো। মুখ ভর্তি কালো দাড়ি আর ছিপছিপে চেহারা একটা ভারী মানুষে পরিণত হলো হিরক। না, ও হিরক নয়, ও রমিত চাচা, যে হিরকের বেশে এতক্ষণ আমার সাথে ছিল। রমিত চাচা তুমি? রমিত চাচা শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে? কি চাও তুমি? কাকিমা, কাকিমা! ভয় পেয়ে রুম থেকে বের হয়ে কাকিমার রুমে ঢুকে রুমের লাইট অন করতেই দেখলাম সাদা বিছানায় রক্তের প্রলেপ লেগে লাল টকটক করছে। কাকিমার গলা দিয়ে ছিটকে বের হয়ে আসা রক্ত এসে পড়ল আমার মুখ বরাবর। আমি চিৎকার দিয়ে বের হতে যাব, ঠিক তখনই সামনে আবার মেয়েটি এসে দাঁড়ালো। কি আর কত পালিয়ে বেড়াবে? এবার তো আমার সঙ্গ দাও। কে তুমি? কেন আমার পিছু ছাড়ছো না? আমি তো তোমার পিছু নিইনি, বরং তুমি আমাকে তোমার সাথে করে এনেছো, তোমার সহযাত্রী বানিয়েছো। আমি যে তোমার সহযাত্রী। কি চাও আমার কাছে? কিছুই না, আমার যা করার তা আমি করে ফেলেছি। মানে কি করে ফেলেছো তুমি? এই যে আমার মৃত শরীরটা চুরি করানো, তোমার আর রমিত চাচার ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে রমিত চাচাকে খুন করানো, তোমাকে এই বাড়িতে নিয়ে আসা, এই সব কিছুই আমি করিয়েছি। তুমি তো শুধু আমার পুতুল হয়ে খেলছিলে, আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটা। দোষ করেছি আমি, কিন্তু তুমি আমার দোষের জন্য হিরক আর কাকিমাকে কেন খুন করলে? ওরা তো নির্দোষ ছিল। না, নির্দোষ ছিল না, ওদের জন্যই আমাকে মরতে হয়েছে। মানে? আমার নাম নিশাত রহমান নিহা। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিলাম আমি। এই শহরে আপন বলতে কেবল আমার পরিবারই ছিল, কিন্তু এক রোড দুর্ঘটনায় তাদের মৃত্যু হওয়ার পর আমার পৃথিবীটা পুরো অন্ধকারে ঢেকে গিয়েছিল। বাবা মায়ের মৃত্যুর পর রমিত চাচাই আমার দেখভাল করতেন। এমনকি আমার জন্য রমিত চাচা বিয়েটা পর্যন্ত করেননি। আমি যেহেতু পরিবারের একমাত্র মেয়ে ছিলাম, তাই জন্মসূত্রেই আমার পরিবারের অবর্তমানে একমাত্র ওয়ারিশ হিসেবে এই বাড়ির মালিক হলাম আমি। তারপর এক কুয়াশা মাখা সকালের অন্ধকার কাটিয়ে সোনালি আলো নিয়ে আসলো হিরক। প্রথম প্রথম হিরক অনেক ঘুরেছিল, পরবর্তীতে আমার একাকিত্বটাই হয়তো হিরকের প্রতি আমাকে দুর্বল হতে বাধ্য করেছিল। বছর 3 ধরে হিরক আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছিল, শুধু আমার সম্পত্তির লোভে। তখন বুঝতে না পারলেও বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সব কিছু বুঝতে পেরেছিলাম আমি। আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে হিরক, আর আমাদের বিয়ের পর হিরক আর ওর মা এখানেই থাকতো। মা হারিয়ে মা পেয়েছিলাম, তাই কখনো তার অবাধ্য হয়নি। আর এই সুযোগ নিয়ে হিরকের মা দিনের পর দিন আমার ওপর অত্যাচার করে গিয়েছে। আর তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমাকে হিরক আর হিরকের মা দুজনেই অমানসিক অত্যাচার করতে থাকে, যেন এই বাড়িটা আমি হিরকের নামে করে দিই। অবশ্য আমি বেঁচে থাকতে কখনোই করব না দেখে আমাকে ওরা দুনিয়া থেকেই সরিয়ে দেয় মা ছেলে মিলে। শুধু আমাকে সরিয়ে দিয়েও ওদের মন ভরেনি। আমার পিতৃ সমতুল্য রমিত চাচা সবকিছু দেখে ফেলাতে ওরা দুজনে রমিত চাচাকে অমানসিকভাবে ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল। রমিত চাচাকে কি করে মারবে? রমিত চাচাও তো লাশ চুরির সময় আমার সাথেই ছিল, এমনকি তারই তো এই সব পরিকল্পনা ছিল। না, রমিত চাচাকে আমিই পাঠিয়েছিলাম তোমার কাছে, যাতে তুমি ফাঁদে পড়ে এই বাড়িতে আসতে বাধ্য হও। রমিত চাচা এ বাড়ির কেয়ারটেকার ছিল। তার মানে সেদিন রমিত চাচার সাথে চায়ের দোকানে সাক্ষাৎ হওয়া, মিথ্যা লাশ চুরির গল্প শোনানো, আর আমার হাত দিয়ে রমিত চাচাকে খুন করানো, এই সব কিছুই সাজানো ছিল। হ্যাঁ,
এই সব কিছুই সাজানো ছিল। রমির চাচাকে চায়ের দোকানে নিয়ে যাওয়া, তোমার সাথে কথা বলিয়ে তোমাকে তার সাথে নেওয়া, এগুলো সব কিছুই রমির চাচা করলেও তাকে দিয়ে আমি করিয়েছিলাম। কিন্তু কেন? শুধুমাত্র তোমাকে এই বাড়িতে নিয়ে আসার জন্যই এত কিছু করা হয়েছে। কিন্তু আমার এই বাড়িতে আসা আর না আসার সাথে তোমার মৃত্যুর কি সম্পর্ক? আমাদের দুজনকে মেরে ফেলার পরও ওরা থামেনি। আমার আর আমার পিতৃ সমতুল্য রমির চাচাকে জড়িয়ে মিথ্যা গুজব রটিয়েছে পুরো এলাকাতে। আমরা চাই সত্যিটা সবাই জানুক। মৃত্যুর পরও যে জঘন্যতম মিথ্যা অপবাদ ছড়িয়ে আছে সবার অন্তরে, তা অন্তত ঘুচুক। তো আমি এখন কি করব? তোমার বাড়িতে আমাকে আর রমির চাচাকে যেভাবে ফ্লোর খুঁড়ে মাটি চাপা দিয়েছিলে, অবশ্য সেগুলো তোমার ভ্রমজনিত কারণে করেছিলে, তবে এবার সত্যি সত্যি এই বাড়ির ফ্লোর খুঁড়ে এদের দুজনকে পুঁতে রাখতে হবে তোমাকে। আমি চাই ওদের লোভের শাস্তি ওদের প্রাচুর্যের ভেতরেই সমাপ্তি হোক। তারপরে এই কাগজটা হাশেম চাচার হাতে দিয়ে তুমি তোমার মতো অনেক দূরে চলে যেও। ভয় পেও না, আর কখনো তোমার সামনে আসবো না। তোমার নতুন পরিবেশে তোমার ঘুরে দাঁড়ানোর মতো টাকাটাও পেয়ে যাবে তুমি। আমি ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মানুষের জীবনে অভাবটা ঠিক ততদিন থাকবে যতদিন তার আকাঙ্ক্ষা থাকবে। তবে অভাব পূরণ করার জন্য এমন অসৎ পন্থা অবলম্বন করাটা মোটেও উচিত হয়নি কাকিমার হীরকের। এমনকি আমিও অভাবের তাড়নাতে ভুল পথে বেছে নিয়েছিলাম। আসলে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাটা যে বলেছিল সে অনেক ভেবে তারপরেই বলেছিল। এই যে আমিও লোভ করেছিলাম, তাই এই কয়েকদিন পাগলের মতো ছুটে বেরিয়েছি। আমার টাকা লাগবে না, আমি এমনিতেই কাজটা করে দেব। তবে তোমাদের সাথে কাকিমা আর হীরক যেটা করেছে তা একদমই ঠিক করেনি। অবশ্য তাদের পাপের ফল তারা ভোগ করে নিয়েছে। স্টোর রুম থেকে একটা কোদাল আর বেলচা এনে ফ্লোর খুঁড়ে কাকিমা আর হীরককে সেখানে মাটি চাপা দিয়ে দিলাম। মেয়েটা টাকার সন্ধান দিলেও আমি সেদিকে কর্ণপাত না দিয়ে কাগজটা নিয়ে বেরিয়ে আসলাম। বাইরে এসে নিশাতের কথা মতো তার হাসিম চাচাকে কাগজটা ধরিয়ে দিয়ে চলে যাওয়ার পথে বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, কি হবে এত টাকার উপর লোভ করে, যদি সেই টাকা নিজের কোনো কাজেই না আসে। যেই বাড়ির জন্য 4-4টে মানুষ মৃত্যুবরণ করলো, সেই বাড়িটা এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে। শুধু নেই বাড়িটার সাথে সম্পর্কিত মানুষগুলো। অনেক ছুটেছি টাকার পিছনে, এখন শুধু প্রয়োজন একটুখানি শান্তির। মৃদু বাতাসে শরীরটা থরথরিয়ে কেঁপে উঠল। গায়ের সাথে কালো চাদরটা মুড়িয়ে নিয়ে হাঁটতে লাগলাম সোজা পথ ধরে। কেন জানি মনে হচ্ছে এই দুর্গম পথে আমি একা নয়, আমার সাথে নিশাত আর রমির চাচাও হাঁটছে দুপাশে, আমার পথ চলার সহযাত্রী হয়ে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানার নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। টিম সাসপেন্স টাইমের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি।